শুরু করছি প্রেম বসন্ত। লিখনিতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা 25। অর্ণব ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়েছিল। কায়নাত ঘাড় ঘোরাতেই বলল, আমার পকেটে এত পয়সা নেই মেয়ে, যা ছিল সেটা দিয়েই নিয়ে এসেছি, দয়া করে মুখ ফুলিয়ে রাখবেন না। কায়নাত মুখ বাঁকিয়ে মাথার টাওয়াল খুলে চুল মুছতে শুরু করলো। সেই গোলাপ ছুঁয়েও দেখল না। অর্ণব চোখ ছোট ছোট করে কায়নাতের কাহিনী দেখল। কায়নাত আয়নায় নিজের ক্লান্ত মুখশ্রী দেখে দীর্ঘশ্বাস ফেলল। ভেজা চুলের ফোঁটা গড়িয়ে পড়ছিল গলার কাছে, ব্লাউজ ভিজে দাগ হয়ে গেছে। অর্ণ চুপচাপ বিছানা বসে তাকিয়েছিল তার দিকে। কায়নাত অনুভব করছিল সেই দৃষ্টি, কিন্তু মুখ তুলল না একবারও। ঠোঁট চেপে নিজের অভিমান গোপন করার চেষ্টা করছিল। হঠাৎ পেছন থেকে এক ভারী নিঃশ্বাস তার কানের কাছে এসে লাগলো। চমকে ওঠার আগেই শক্ত দুটো হাত তাকে আঁকড়ে ধরল পেছন থেকে। কায়নাত জমে গেল। ভেজা চুলের ফাঁক গলে অর্ণের গরম নিঃশ্বাস গলায় লেগে থাকলো। বুকের ভেতর তার ধুকভুকানি বেড়ে গেল। কায়নাতের একটুখানি বাহু অর্ণের সুটাম দেহের মাঝে আবদ্ধ। দুজনের মুখে একটাও টু শব্দ নেই। কায়নাত চোখ ভরে এলো পানিতে। আয়নায় নিজেকে দেখে পেছন থেকে অর্ণের তার মুখ তার কাঁধের উপর হেলান দিয়ে চোখ বন্ধ করা। কোনো শব্দ নেই, শুধু ফ্যানের ঘূর্ণি আর দুজনের নিঃশব্দে তৈরি এক নীরব সুর ভাসছিল। ধীরে ধীরে কায়নাত চোখ বুঝল। বুকের গম্ভীরতা, অভিমানটা যেন এক মুহূর্তে গলে গেল। হাতের তোয়ালে পড়ে গেল মেঝেতে। সে আর নড়ল না, আর না অর্ণকে নিজের থেকে ছাড়ালো। প্রথমে কান্না নিঃশব্দ হলেও কায়নাত হঠাৎ হু হু করে কেঁদে উঠল। বুকের ভেতর এত ভার অনুভব হয়তো এর আগে কখনো হয়নি। কান্নায় কাঁপতে কাঁপতে হঠাৎ পেছন ঘুরে দাঁড়ালো সে। এক মুহূর্তও না ভেবে অর্ণর খালি বুকের ভেতর মুখ গুজে দিল। অর্ণ হতভম্ব হয়ে গেল। শক্ত দুটো হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলো আরো কাছে। কায়নাত বুকের ভেতর চেপে রাখা সমস্ত যন্ত্রণা, অপমান আর একাকিত্ব ঢেলে দিল সেই কান্নার ভেতর। কান্না ভেজা কণ্ঠে কোনো রকম শব্দ আওড়ালো, আপনারা সবাই খারাপ, আমাকে কেউ মানুষই মনে করেন না। অর্ণ শুকনো ঠোঁট ভিজিয়ে জোরপূর্বক বলল, এত রাগ কোথায় থাকে আপনার? কায়নাত মাথা উঁচিয়ে অর্ণের দিকে তাকালো। অর্ণ ঘাড় নিচু করে দেখতেই দেখলো কান্নায় চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। অর্ণ কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, পরপুরুষের প্রতি আরেকবার দরদ দেখালে কবর খুঁড়ে পুঁতে রাখবো তোমায়, ইডিয়েট। রাতের আধারে চারপাশ আগে অন্ধকার ছেয়ে গেছে। ঘরে ফ্যানের হালকা বাতাসে কায়নাতের লম্বা চুলগুলো হালকা দোল খাচ্ছে। কায়নাত আর অর্ণ মুখোমুখি হয়ে বসে আছে পালঙ্কে। কায়নাতের কোলের উপর অর্ণের দেওয়া একগুচ্ছ সাদা গোলাপ। কায়নাত সেই ফুলগুলোর দিকে তাকিয়ে অর্ণের চোখে চোখ রাখলো। ঠোঁটে কাঁপন রেখে বলল, আপনার ওই চোখে চোখ রাখার সাহস আমার কখনো হয়নি, কখনোই না। তবে আজকাল মনে হয় আপনার চোখে চোখ রেখে আমি শেষ নিঃশ্বাস অবধি বেঁচে থাকতে পারবো। কায়নাত হাসলো, ঠোঁটে মুচকি হাসি রেখে শ্বাস টেনে বলল, আমি বোধহয় আপনাকে ভালোবাসি। কেমন করে যেন আপনার মতো একজন পাষাণ লোককে ভালোবেসে ফেললাম। বিশ্বাস করুন, আপনাকে আমি ভালোবাসতে চাইনি। আমি চাইনি আমার জীবনে আপনার মতো একজন গম্ভীর মানুষ আসুক। তবুও আপনি এলেন, এসে আমার এই দুঃখে ভরা জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলেন। আপনার অবহেলায় এই বুকের ভেতরটা আগুনও পুড়ে সেই কবেই ছাই হয়ে গেছে। আমি আমার মতো বেহায়া নারী এই দুনিয়ায় আর একটাও দেখিনি জানেন। যদি বেহায়া নাই হতাম, তাহলে কি আর বারে বারে আপনার কাছে ছুটে আসতাম? কায়নাত চোখের পানি মুছে শাড়ির আঁচল আঙুল দিয়ে পেঁচিয়ে ধরে। খানিকক্ষণ পর চুপ থেকে মাথা নিচু করে বলে, সুখ আদৌ কাকে বলে সেটা আমি জানি না। আপনি জানেন, আমি সত্যি কখনো এইটুকু জীবনে সুখ পাইনি। আপনাকে ভালোবেসেও তো পেলাম না। আমি কি এতটাই ফেলনা? আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা বুঝি আমার নেই? কায়নাতের গলা কেঁপে উঠল। ঠোঁট কামড়ে অশ্রু চেপে রাখতে গিয়ে আরো ভেঙে পড়ল সে। কখনো কখনো মনে হয় আমি শুধু আপনার ঘরের একজন অতিথি, যাকে আপনি মেনে নিয়েছেন প্রথার খাতিরে। স্বামী স্ত্রীর বন্ধন আছে ঠিকই, কিন্তু তার ভেতরে মায়া কোথায়? কোথায় সেই অধিকার, সেই নিশ্চিত আশ্রয়? কায়নাত হঠাৎ মুখ তুলে তাকালো অর্ণের দিকে, গলায় ক্ষীণ অথচ কড়া কম্পন।
আমি আপনার কাছে একটু ভালোবাসা চাইনি। আমি আপনার কাছে ভালোবাসা চাইনি। আমি কেবল স্ত্রী হিসেবে একটু স্বীকৃতি চেয়েছিলাম। অথচ আপনি আমাকে এমনভাবে দূরে সরিয়ে রেখেছেন যেন আমি আপনার জীবনে শুধু এক বোঝা। জানেন আমি কতবার রাতে বালিশ ভিজিয়ে কেঁদেছি, শুধু এই আশায় হয়তো আপনি একদিন আমার চোখের ভাষা বুঝবেন। কিন্তু আপনি তো আমাকে বোঝার চেষ্টাই করেননি কখনোই। আপনার নীরবতা আমাকে বুক চিরে ছুরি চালায় প্রতিনিয়ত। সে শাড়ির আঁচল শক্ত করে মুঠো চেপে ধরে বলল, আমি হয়তো ভাগ্যহারা, আমি হয়তো সেই অভাগী নারী যাকে সুখ কোনোদিন খুঁজে পাইনি। কিন্তু তবুও আপনাকে ভালোবেসে আমি অপরাধ করিনি। অপরাধটা করেছেন আপনি, আমার ভালোবাসাকে অবহেলা করে, আমার অস্তিত্বকে অস্বীকার করে। কায়নাতের চোখে তখন জলভরা কুয়াশা, কণ্ঠে হাহাকার নিয়ে বলল, যদি কখনো আমার অভিমান ছুঁয়ে যায় আপনাকে, মনে রাখবেন এই বুকের গভীরে আপনার জন্য যে ভালোবাসা আছে সেটা কখনোই নিভবে না। আমি আপনার কাছে কিছু চাইবো না, শুধু চাই আপনি একবার অন্তত আমার দিকে তাকিয়ে বলুন, কায়নাত তুমি আমার। ঘরটা একদম নীরবতায় মিলিয়ে গেল। কায়নাত ছলছল চোখে অর্ণের দিকে তাকিয়ে রইল, কিছু শুনবার আশায়। হঠাৎ অর্ণ নীরবতা ভেঙে বলল, আমার বয়স জানো কত? কখনো তো তোমার সাথে ভালো করে কথাই বলিনি, আর না ভালোবাসার মতো কিছু করেছি, তবুও কেন ভালোবাসো? অর্ণব কায়নাতের চোখে চোখ রাখতে কায়নাত বলে, বয়স দেখে ভালোবাসা হয় বুঝি? আপনি তো আমার স্বামী, আপনার পাঁজর দিয়ে সৃষ্টিকর্তা আমাকে বানিয়েছেন। পবিত্র এক বন্ধন আছে আমাদের মধ্যে। কবুল বলার সাথে সাথে আপনি আমার হয়েছেন। ভালোবাসা তো সৃষ্টিকর্তা দেওয়া এক উপহার। আমি আপনাকে পেয়েছি সেই উপহার হিসেবেই। ভালোবাসা কি কখনো শর্তে বাঁধা থাকে? আপনি তো আমার ভাগ্যে লেখা স্বামী, আমার অস্তিত্বে মিশে আছেন। এই পুরো জগতে খুঁজে দেখুন, এই কায়নাত সুভার মতো কে আপনাকে ভালোবাসে? কায়নাত আর একটু এগিয়ে যায় অর্ণের নিকট। অর্ণের বুকের বাপাশে হাত রেখে বলে, আপনার বুকে হাত রেখে বলতে পারবো, আমার মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ না। অর্ণ কায়নাতের চোখে চোখ রেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অনেক কিছু বলার আছে, তবুও মুখ ফুটে কিছু বলতে পারছে না সে। কায়নাত যেন বুঝলো সেটা। সে হাত সরিয়ে ধীরে কণ্ঠে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি। অর্ণের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না সে। অর্ণের শরীর ঘেঁষে বসে শক্ত করে অর্ণের গলা জড়িয়ে ধরল। অর্ণ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা ফুপাচ্ছে কান্নায়, চোখের পানি বেয়ে অর্ণের খালি কাঁধ ভিজে যাচ্ছে। অর্ণ শুষ্ক ঠোঁট ভিজিয়ে কায়নাতের পিঠে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কায়নাতের ভেজে চুলে আলতো চুমু এঁকে বলল, ভালোবাসা তো জোর করে হয় না মেয়ে। ভালোবাসা কখন হয় জানো? যখন আমি তোমাকে বুঝবো, তোমার চোখের ভাষা বুঝবো, তোমার না বলা দুঃখগুলো বুঝে যাব, তখনই তো অনুভব করব তোমায় আমি ভালোবাসি। সে থামলো একটু, তারপর ধীরস্বরে বলল, ভালোবাসা তো আসলেই দুই রকম। একটা হলো হৃদয়ের টান, আর একটা দেহের টান। যদি আমি হৃদয় থেকে তোমাকে অনুভবই না করি, তবে দেহ দখল করে কি হবে? দেহের কাছে গেলে কি ভালোবাসা জন্মায়? নাকি হৃদয় থেকে তোমার জন্য নারী ছেড়ে টান অনুভব করলে সেটা সত্যি হয়? শুধু স্ত্রী হওয়ার মানে তো ভালোবাসা পাওয়া নয়। আমি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছি, এটা সত্যি, কিন্তু ভালোবাসা সেটা হয় না জোর করে, হয় না নিয়মে, হয় না সমাজের বাঁধনে। ভালোবাসা হয় হৃদয়ের টানে। অর্ণ কায়নাতের ভেজা চুলে হাত রেখে বলল, তুমি বলেছ এই জগতে তোমার মতো কেউ আমাকে ভালোবাসবে না, কিন্তু আমি যদি হৃদয় থেকেই তোমাকে না বুঝি, তাহলে তোমার বুকে সে ভালোবাসায় কি যথেষ্ট হবে আমাদের দুজনের জন্য? ভেবে দেখো। আমার তো একটু ভালোবাসা চাই, পুরো দুনিয়া উল্টে যাক, তবুও আমার আপনাকেই চাই। আপনার একটু ভালোবাসা চাই। ঘরটা তখনও নিস্তব্ধ। কায়নাত অর্ণের বুকে মুখ বুজে কেঁদেই চলল। অর্ণ শক্ত করে তাকে আগলে রাখলো, কিন্তু মুখে ভালোবাসি শব্দটা আর এলো না। তার নীরবতা আবারও কায়নাতের বুকে ভারিয়ে দিল এক অদৃশ্য যন্ত্রণায়। তবুও সেই নীরবতার ভেতর কায়নাত খুঁজে নিল নিজের অস্তিত্বের স্বীকৃতি।
অর্ণের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। কায়নাতের ভারী নিঃশ্বাসে ঘরটা ভারী হয়ে উঠল। অর্ণ এখনো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তার কিশোরী বউকে। চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, সবকিছু অশান্ত। অর্ণ ঘরের জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল সময় নিয়ে। কিছুক্ষণ পর বুকের উপর লেপ্টে থাকা কায়নাতকে সাবধানে বালিশে শুইয়ে দিল। মুখের সামনে চলে আসা চুলগুলোকে কানের কাছে গুজে দিয়ে চোখ তুলে কায়নাতের মুখের দিকে তাকালো। কেঁদে কুটে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে, ঘুমের মধ্যেও হেঁচকে তুলছে। অর্ণ নিঃশব্দে কিশোরী বউয়ের চোখের দুই পাতায় নরম অধর ছোঁয়ালো। পাশের বালিশে শুয়ে কায়নাতের ছোট দেহটা বুকের সাথে চেপে ধরে তাকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যেদিন আমার চোখের ভাষা পড়তে পারবেন সেই দিন চোখে পানি নিয়েও ঠোঁটে দারুণ হাসি রেখে বলবেন, এই জীবনে সব সুখ আমার হয়েছে। পৃথিবীর সব থেকে সুখী মানুষ অর্ণ চৌধুরীর লাল বউ কায়নাত সুভা। গ্রীষ্মের ভোর মানে হালকা রোদ উঠবার আগে স্নিগ্ধ সময়। পূর্ব আকাশে টুকটুকে কমলা হাওয়া ছড়িয়ে পড়েছে। রাতের কুয়াশা নেই, তবে বাতাসে আটকে হালকা উষ্ণতার আভাস। গ্রামের গাছপালা তখনও ভিজে আছে শিশিরে। আসমকুঞ্জে কোকিলের ডাক ভেসে আসছে মিষ্টি সুরে। ঘাসের ডগায় শিশিরের বিন্দু রোদ পড়ার আগেই ঝিলমিল করছে। উঠোনে সকালের কাজ শুরু করেছে গৃহবধূরা। মাটির হাঁড়িতে দুধ গরম হচ্ছে, কারো কারো হাতে ঝাঁটা আঙিনা ঝাড়ছে। দূরে মাঠে হাল চাষের শব্দ শোনা যাচ্ছে। গ্রীষ্মের ভোরের বাতাসটা ভারী হয় না, থাকে একদম হালকা ও মোলায়েম। মনে হয় যেন রাতের দম বন্ধ করা গরমকে ঠেলে দিয়ে একটুখানি নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেয় এই ভোর। তবে চৌধুরী বাড়ির ক্ষেত্রে সকালটা হয় একদম ভিন্ন। আজ ভোর সকাল হতেই প্রস্তুতি চলছে। সবাই আজ ঢাকা চলে যাবেন। সকালবেলা নাস্তা খেয়ে নিচে এসেছে সবাই। ডাইনিং টেবিলে সারি হয়ে বসেছে। প্রেম খাবার খেতে খেতে একবার দাদার দিকে তাকালো। আজকাল চৌধুরী শান্ত হয়ে এক মনে খাবার খাচ্ছেন। খাবার টেবিলে একটা কথা নেই কারো মুখে। কায়নাত অর্ণের প্লেটে খাবার তুলে দিল মাত্র। অর্ণ চোখ তুলে একবার তাকালো কায়নাতের দিকে, ফের ভ্রু কুঁচকে বলল, তুমি খাচ্ছ না কেন? সবাই অর্ণের দিকে তাকালো। কায়নাত কিছু বলার আগেই আতেয়া বেগম বললেন, অনেকবার বলেছি, শুনলো না। কায়নাত বলল, আমি দাদির সাথে খাবো, আপনারা খান। অর্ণ কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ খাওয়াই মন দিল। খাওয়া দাওয়া শেষ হতে হতে সকাল 11টা ছাড়িয়েছে। বাড়ির সকলেই ব্যস্ত। আতিয়া বেগম কায়নাতকে নিজের ঘরে ডেকেছেন। কিছুক্ষণ পর আতিয়া বেগমের ঘরে ঢুকলো কায়নাত। ঘরের বাতাস আগরবাতির হালকা গন্ধ ভেসে আসছে। খাটে বসে আতিয়া বেগম কিছু কাপড় গোছাচ্ছিলেন। কায়নাতকে দেখেই থামলেন। আয় বুড়ি, এসে বস এখানে। কায়নাত বিছানার কোনায় গিয়ে বসল। আতিয়া বেগম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন অনেক কথা গুছিয়ে নিচ্ছেন। কায়নাত মাথার আঁচল ফেলে দিয়ে চুল ভালো করে খোপা করে বলল, তোমার ঘরে অনেক গরম দাদি, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। আতিয়া বেগম ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে কায়নাতের কাছে এসে বসলেন। বললেন, তুই আমার নাত বউ, এই বাড়ির গিন্নি, কিন্তু শুধু নামে গিন্নি হলে তো হয় না। সংসার টিকিয়ে রাখতে গেলে স্বামীকে নিয়ে বাঁচতে হয়, স্বামীকে আঁকড়ে ধরতে হয়। অর্ণ একটু গম্ভীর, একটু কম কথা বলে, তাতে কি হয়েছে? স্বামীর মন টানতে হলে স্ত্রীকেই চেষ্টা করতে হয়। কায়নাত ফ্যালফ্যাল করে তাকিয়ে দাদির কথা শুনছিল। আতিয়া বেগম এবার কণ্ঠ নরম করলেন, শোন, আজকে তোকে কিছু কথা বলি। সংসারে আসল মায়ার বাঁধন হয় সন্তান দিয়ে। ঘরে একটা বাচ্চা এলে সব কিছু বদলে যায়, স্বামী স্ত্রীর দূরত্বও কমে যায়। তোদেরও এখন চেষ্টা করা উচিত। ওষুধ টষুধ কিছু খাবি না, সৃষ্টিকর্তার দেওয়া দানকে ফিরিয়ে দেওয়া পাপ। বাচ্চা এলে দেখবি অর্ণ তোর থেকে দূরে থাকতে পারবে না। কায়নাত অবাক চোখে তাকায় আতিয়া বেগমের দিকে, কণ্ঠে দ্বিধা নিয়ে বলে, কিন্তু দাদি, ওনার সাথে আমার এখনো তেমন সম্পর্ক হয়নি। মানে আমি চেষ্টা করেছিলাম। ভালো না বাসলে কাছে আসবেন উনি। আতিয়া বেগম মৃদু হেসে তার হাতের উপর হাত রাখলেন। পাগলি মেয়ে, পুরুষ মানুষ ভালোবাসার কথা মুখে না বলে না সব সময়, কিন্তু সংসার গড়তে গেলে স্ত্রীকেই সাহস করে এগোতে হয়।
কায়নাতের বুকের ভেতরটা ধক করে উঠল। কি উত্তর দেবে বুঝতে পারল না। আতিয়া বেগম উঠে দাঁড়ালেন। ভাঁজ করা কাপড়গুলোতে আলমারিতে তুলতে তুলতে বললেন, একটু সময় নিতেই পারিস, তোর বয়স কম, পড়াশোনা করছিস, কিন্তু অনের বয়স হচ্ছে। এভাবে ল্যাটা মাছের মতো পড়ে না থেকে স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করবি। পুরুষ মানুষ হয়ে নিজেকে বেশি দিন ধরে রাখতে পারবে না। কায়নাত নাক ছিটকে বলল, তোমার নাতির সমস্যা আছে, আমি কাছে গেলেই বোধহয় শরীর চুলকায়। আতিয়া বেগম মুচকি হাসলেন। কায়নাত বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো। ড্রয়িং রুমে প্রেম দাদার পা জড়িয়ে ধরে কি যেন ফিসফিস করছে। পাশে আদাল আয়মানার স্বার্থ বসে কাহিনী দেখছে। কায়নাত নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। অর্ণের ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো অর্ণ ফোনে ব্যস্ত। সোফায় বসে ঠোঁটে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়ছে। সে নাক ছিটকে ঘরে ঢুকে দরজা চাপিয়ে অর্ণের লাগেজ বের করলো। সেটা বিছানার উপর রেখে আলমারি থেকে একে একে সব জামা কাপড় নামিয়ে বিছানায় রাখলো। অর্ণ আর চোখে একবার তাকালো তার দিকে, ফের দৃষ্টি ফোনে রেখে চোখ বন্ধ করে দাঁত চাপলো। খানিকক্ষণ আগে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটাই লেখা ছিল, আমার ভাই নারীর শরীরের ঘ্রাণ নিক কিংবা ছিঁড়ে খাক, তাতে তোর সমস্যা কোথায় অর্ণ চৌধুরী? আমার ভাই বছরখানেক ধরে জেলের মতো পচে মরছে, আর তুমি কচি বউ নিয়ে ফুর্তি করছো? আমি ভ্যারেস্কো হার্ডিয়ান, কসম করে বলছি, তোমার বউয়ের শরীর যদি ছিঁড়ে না খেয়েছি তাহলে দুনিয়া ধ্বংস করে ফেলবো। শুধু সময়ের অপেক্ষা, ভালো থেকো। অর্ণ কপালে আঙুল চাপলো। হাতে সিগারেট ফুরিয়ে গেছে। আরেকটা জ্বালাতেই কায়নাত সামনে এসে ঝাড়ি মেরে বলল, লাট সাহেব, সিগারেট খাওয়ার হলে বাইরে গিয়ে খান, ঘর অপবিত্র করছেন কেন? অর্ণ বিরক্ত হলো। দাঁত কটমাট করে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কলিজা জ্বলে যাচ্ছে আমার, আর তুমি সিগারেট নিয়ে পড়ে আছো, ইডিয়েট। আশ্চর্য লোক তো আপনি। কলিজা জ্বলছে মানে? আপনার কলিজা কি চুল্লি যে সবসময় জ্বলে? অর্ণ চোখ রাঙালো। তুমি কি প্রতিটা কথায় খোঁচা না দিলে শান্তি পাও না? আপনি কি প্রতিটা কথায় রাগ না করলে শান্তি পান না? তোমার সাথে কথা বলেই মানে মাথা ব্যথা শুরু। আমারও ঠিক তাই। আপনার সাথে কথা বললেই বুক ধরফর করে, ভয় হয় কখন গম্ভীর লাট সাহেব আমাকে খেয়ে ফেলেন। অর্ণ নীরবে তার দিকে তাকিয়ে রইল। মুখে কিছু না বললেও চোখে অদ্ভুত এক ঝিলিক খেলে গেল। কায়নাত মুখ ফিরিয়ে ব্যাগে কাপড় গোছাতে গিয়ে বিড়বিড় করলো, এমন ভাব ধরে যেন একেবারে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ, অথচ আমি তো আসল দুঃখী। কথা থামাতে পারবে? কায়নাত মাথা ঝাঁকিয়ে বলল, না পারবো না, থামলে শ্বাস বন্ধ হয়ে যাবে। অর্ণ এবার বিছানার দিকে এগিয়ে গিয়ে কাপড় গোছাতে থাকা কায়নাতের হাত থামিয়ে দিল। এক মুহূর্ত চোখে চোখ রাখতে কায়নাত অপ্রস্তুত হয়ে গেল। অর্ণ তার খড়খড়ে ডান হাত কায়নাতের গালে রেখে ভ্রু নাচিয়ে বলল, কি যেন বলছিলে? শরীর শিউরে উঠল মেয়েটার। পটর পটর মুখটা মুহূর্তেই চুপসে গেল। কথা শেষ। এত না বকবক করতে পারো, এখন কি হলো? কায়নাত দাদির কথা গুলো মনে করে সাহস করে অর্ণের চোখে চোখ রাখলো। শুকনো ঢোক গেলে গালে রাখা হাতটা সরিয়ে নিজের কোমরে রাখতে অর্ণের চোখ আকারে বড় হয়ে যায়। হাতে বোধহয় একটু কম্পন ধরেছিল। কায়নাত বলল, জামাইয়ের সামনে তো ফটর ফটর করবো, নাহলে ভালোবাসা জমবে কি করে? অর্ণ পলক পিটপিট করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। কায়নাতের কোমর শক্ত করে চেপে ধরলো। বলল, তাই নাকি, ভালোবাসা বাড়াতে যাচ্ছ? কায়নাত এক মুহূর্ত দম নিল। বুক ধরফর করছে লাজে, অথচ চোখে স্পষ্ট সাহস। হঠাৎ সে হাত বাড়িয়ে অর্ণের গলা জড়িয়ে ধরল। পা ভর করে হালকা উঁচু হলো। দু চোখ বন্ধ করে ধীর কাপা ঠোঁট রাখলো অর্ণের ঠোঁটে। অর্ণ অবাক, বিস্ময়ে শরীর কেঁপে উঠল। কিছু বলার আগে মেয়েটা অধর তার ঠোঁটে মিশে গেছে। কায়নাতের বুকের নিঃশ্বাস গরম হয়ে এলো, গালে লাগছে। অর্ণের হাত থমকে গেল। তারপর আস্তে আস্তে শক্ত করে আঁকড়ে ধরল তার কোমর। কায়নাতের শরীর শিউরে উঠল অর্ণের প্রতিক্রিয়ায়। এ যেন তার বহুদিনে দমিয়ে রাখা আকাঙ্ক্ষার জবাব। ঠোঁট আলকা করতে ফিসফিস করে বলল, দেখলেন তো, ভালোবাসা জোর করে হয় না ঠিকই, কিন্তু একটু সাহস করলে
বাঁধন ঠিকই তৈরি হয়। অর্ণয় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠোঁট হালকা বাঁকা, চোখ বিস্ময়ের অদ্ভুত এক কোমলতা। ধীরে ধীরে কায়নাতের চিবুকে আঙুল তুলে মুখটা ফের নিজের দিকে টেনে নিল। এবার আর দ্বিধা করল না সে, নিজেই ঝুঁকে এলো কায়নাতের ঠোঁটে। কায়নাতের বুক কেঁপে উঠল, যেন এই পৃথিবীর সব স্বপ্ন মিলেমিশে এক হয়ে গেছে এক মুহূর্তে। লজ্জায় গাল দুটো লাল হয়ে এলো। অর্ণ খানিকক্ষণ পর মুখ উঁচিয়ে কায়নাতের চোখে চোখ রাখতে কায়নাত লজ্জায় অন্যের বুকে আছড়ে পড়ল। ঘন ঘন শ্বাসে শরীর গরম হয়ে এলো। অর্ণ কায়নাতের মাথায় হাত রাখল, চুলে হাত বুলিয়ে বলল, শান্ত হও, কিছু হয়নি। তখন বাইরে থেকে হৈ হুল্লোড়ের শব্দ ভেসে এলো। অর্ণ ভ্রু কুচকে দরজার দিকে একবার তাকিয়ে জোর করে কায়নাতকে নিজের থেকে ছাড়ালো। ঠোঁট কামড়ে বলল, এত লজ্জা কই রাখেন লাজে রাঙা সন্ধ্যাবতী? কায়নাত অর্ণের দিকে তাকালো, লাজুক কণ্ঠে বলল, সন্ধ্যাবতী? অর্ণের ঠোঁটের কোণে হালকা হাসি, তবে কায়নাতের দৃষ্টিতে সেই হাসিটুকু ধরা দিল না। অর্ণ পিছু করে হাঁটা ধরল দরজার দিকে। কায়নাতও পিছু নিল তার। ড্রয়িং রুমে চেঁচামেচি হচ্ছে। প্রেম নিধির এক হাত শক্ত করে ধরে পেঁচিয়ে রেখেছে এক প্রকার। কায়নাত বিস্ময় চোখে সেই দৃষ্টি দেখে আশেপাশে তাকালো। কাজী এসেছেন বাড়িতে। আজকাল চৌধুরী সহ সবাই উপস্থিত সেখানে। নিধি মুখ কালো করে প্রেমের পাশে বসে আছে। ওরা নিচে নামতে বেহরুজ বেগম রেখা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ও যখন চাইছে নিধিকে বিয়ে করবে, তাহলে আমার কোনো আপত্তি নেই ভাবি, কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। প্রেম চিৎকার করে আশ্চর্য হয়ে বলল, সমস্যা? কিসের সমস্যা মা? আমি একজন বড় ডক্টর, ভালো চরিত্রবান ছেলে, দেখতেও সুন্দর। বিয়ে হলে আমাদের বাচ্চা কাচ্চাও সুন্দর হবে, তাহলে সমস্যা কোথায়? বেহরুজ বেগম চোখ রাঙালেন, দাঁত কটমট করে বললেন, বেহায়া ছেলে, চুপ থাকো, কোথায় কি বলতে হয় জানো না? নিধি লজ্জায় শাড়ির আঁচল মুখে চাপল। রেখা বেগম থমথমে মুখে বললেন, নিঃসন্দেহে প্রেম ভালো ছেলে, এবং নিধির জন্য ওর মতো ছেলে আর একটাও পাবো নাকি সন্দেহ। আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। নিধির যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। নাজনীন এবং হাসানও মত দিল। শেষে কাজী বিয়ে পড়ানোর সময় যখন নিধিকে কবুল বলতে বললেন, তখন নিধি একটা শব্দ উচ্চারণ করল না। প্রেম ভ্রু কুচকে রাগে নাক ফুলিয়ে নিধির হাতে চিমটি কাটল। নিধির চোখ রাঙিয়ে প্রেমের দিকে তাকাতেই সে বলল, রঙ্গিলা, কবুল বলে ফেল, বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাতে বড্ড লেট হয়ে যাচ্ছে। নিধি সময় নিয়ে কবুল বলল, তারপর প্রেমকে বলতে বলল, সেকেন্ডের মধ্যে কবুল বলে ফেলল। সবাই আলহামদুলিল্লাহ পড়তেই প্রেম সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, তাহলে আমরা বিদায় নিয়ে চলে যাই এখন? আমার বউকে তো আমার বাড়ি নিয়ে যেতে হবে নাকি? রাত হয়ে গেলে সমস্যা না, বিয়ের প্রথম দিন বলে কথা। কায়নাত দেবরের এহেন লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় অর্ণের পেছনে মুখ লুকালো। বাড়ির প্রত্যেকে হতবাক। স্বার্থ মুখ গম্ভীর করে কাণ্ড কাহিনী দেখছে। তার গা পিত্তি জ্বলে যাচ্ছে প্রেমের বিয়ে তার আগে হয়েছে বলে। আজকাল চৌধুরী হঠাৎ প্রেমের হাতের মুঠো থেকে নিধির হাত ছাড়িয়ে বললেন, বিয়ে দিয়েছি বলে শ্বশুর বাড়িও পাঠাবো, একথা কখন বলেছি? প্রেম হতভম্ব হয়ে বলল, মানে? বিয়ে করেছি আর বউকে রেখে যাব? বউকে কাছে রাখবো না? সময় হলে রাখবে, এখনো এই বাড়িতেই থাকবে। প্রেম চুপসানো মুখে বলল, এটা অন্যায় দাদা, বিয়ে করে লাভ কি হলো যদি বউ সাথে না থাকে? আমার বউ আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। আজকাল চৌধুরী ধমক দিয়ে বললেন, চুপ করো, সংসার চালাতে গেলে প্রথমে ধৈর্য শিখতে হয়। বিয়ে যখন হয়েছে তখন সে একদিন না একদিন তোমার ঘরে যাবেই। ওর পরীক্ষাটা শেষ হোক, তারপর উঠিয়ে নিও। পড়াশোনা তো আমার বাড়ি থেকেও করতে পারবে দাদা। নিধি এখন আমার স্ত্রী, আমার অধিকার আছে ওর উপর। ওকে আমি আমার ঘরে নিয়ে যাব, এটাই স্বাভাবিক। তুমি বেশি হাইপার হচ্ছ, মাত্র কয়েকদিনের ব্যাপার। সবাই শুধু নিধির কথা ভাবছে, আমার কথা কেউ ভাবে না। আমি কি মানুষ না? আমি কি বিয়ে করলাম শুধু লোক দেখানোর জন্য?
অর্ণব খুক খুক করে কেসে উঠল ছোট ভাইয়ের উত্তেজনা দেখে। যেখানে সে 2বার বিয়ে করে কিছু করতে পারছে না, সেখানে প্রেম বিয়ের কয়েক মিনিটেই পাগল হয়ে গেছে। আজগা চৌধুরী কড়া চোখে তাকিয়ে বললেন, বিয়ে করলেই হয় না, বিয়ে মানে দায়িত্ব, সম্মান। মেয়ের পরিবারকেও সম্মান দিতে হয়। আজ থেকে নিধি এই বাড়ির বউ। তোমার খেয়াল খুশি অনুযায়ী তাকে নিয়ে যাওয়া যাবে না। তুমি বিয়ে করতে চেয়েছ, আমি দিয়েছি। পরীক্ষা যতদিন না শেষ হবে ততদিন এই বাড়ি ওই বাড়িও যাবে না। আমি যদি আমার বউকে না নিতে পারি তাহলে এই বিয়ে করলাম কেন? আতিয়া বেগম এবার গলা কাঁপিয়ে বললেন, ও বউকে নিয়ে যেতে চাইছে, কিন্তু বউয়ের মুখে তো আমি রাজি রাজি ভাব দেখছি না। আগে নিধির সাথে কথা বলুক। সবাই নিধির দিকে তাকালো। নিধি মুখ নিচু করে আঁচল মুখে চাপা দিল। প্রেম অধৈর্য হয়ে তার হাত টেনে বলল, বলো নিধি, বল নিধি, বল তুই আমার সাথে যাবি। চল এখনই যাই। নিধি হাত ছাড়িয়ে নরম স্বরে বলল, এখন না ডাক্তারবাবু, আমার সময় চাই। প্রেম হতভম্ব হয়ে গেল। কি, তুই যেতে চাইছিস না? দাদা ঠিক বলেছেন, সময় হলে যাব। প্রেম মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল, এই মেয়েরাও শালা দাতাদের দলে গিয়ে মিশে যায়। বিয়ে করা বউকে নাকি নিয়ে যেতে পারবো না, এটা কোনো কথা হলো? সবকিছু শান্ত হয়ে এসেছে। সার্থরা রেডি হচ্ছে নিজেদের ঘরে। প্রেম রাগে এখনো ফায়ার। হঠাৎ সার্থ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, প্রেমাপা, ভেবেছিলি আজ বাসর হবে আমার এই রাতে, কিন্তু পোড়া কপাল, বাসর কেন, বউটাও জুটল না কপালে। প্রেম দাঁত কিরমির করে বলল, আমার তো বউ আছে, তোমার তো তাও নেই। শরম করে আবার দাঁত বের করে হাসছো? শোনো প্রেমা, আমার বউ না থাকলেও হবু বউ আমার আশেপাশেই থাকে সব সময়। কিন্তু তুই দেখ, তুই তোর বউকে রেখে এখন কোন দেশে পাড়ি দিচ্ছিস? প্রেম মনের দুঃখ আহাজারি শুরু করলো। বিয়ে হলো কিন্তু বউ হলো না। এই দুঃখ কি সইতে পারবে সে? এত কষ্ট করে সবাইকে রাজি করিয়ে বিয়েটা করলো, আর শেষে বুড়ো দাদা এসে সব ভেস্তে দিল। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। আকাশ নাম না জানা পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। কায়নাতরা সবাই জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। বাড়ির বাইরে সবাই হাজির। একে একে জিনিস গাড়িতে উঠানো হলে সবাই বিদায় নিতে ব্যস্ত হলো। আতিয়া বেগম অর্ণের বাহুতে হাত বুলিয়ে বললেন, ভাই, বিয়ে যখন হয়েছে তখন আজীবন বউকে সঙ্গী করে রাখতে হবে। অনেক তো হলো, এবার না হয় সম্পর্কটাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করো। অর্ণ জবাব দিল না। চোখ ঘুরিয়ে বোরকা পরা কায়নাতের দিকে তাকালো। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থাকিস বুড়ি, দোয়া করি আল্লাহ তোকে সুখে রাখুক। কায়নাত হঠাৎ লতা বেগমের দিকে আর চোখে তাকিয়ে বলে, অভাগীরা আবার ভালোও থাকে দাদি, ভুলেও যদি একটু সুখ আসে তাও ভিখারির মতো চেয়ে নিতে হয়। সুখ তাদের জন্য বিলাসিতা, আর সেই বিলাসিতা অভাগীদের মানায় না। সুখটা যেমন সবসময় দূরের তারার মতো, ছুতে গেলেই হারিয়ে যায়। যার কপালে অভাব লেখা, তার জীবনে ভালোবাসাও ঋণ হয়ে আসে। সুখের দরজা খোলার আগেই ভাগ্য যেন তালা মেরে দেয়। কপাল যেন ফাটা হয়, তখন ফুলের ছোঁয়াতেও কাটার খোঁচা লাগে। দুঃখে ভরা এ জীবনটাকে যখনই একটু রঙিন করতে চাই, ঠিক তখনই সময় যেন এসে আমার বুকের ভেতর থেকে রঙগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমি তো জন্ম থেকেই শুধু খোঁচা খেয়েছি, কাটা বুকে বেঁধে বেঁচে আছি। সুখ যেন আমার কাছে সবসময় অপরিচিত এক অতিথি আসে, হাসি দেখায়, আর মুহূর্তের মধ্যে চলে যায়। আতিয়া বেগম যেন কথা বলতে ভুলে গেলেন। অন্য চুপচাপ কায়নাতের কথা শুনল। খানিকক্ষণ পর আতিয়া বেগম নরম গলায় বললেন, একদিন তুইও সুখী হবি, তোর জীবনে রঙে রঙিন হবে, ধৈর্য ধর। পাশ থেকে প্রেম নীতির এক হাত ধরে সবার সামনে বলে উঠল, আজ যাচ্ছি বলে ভাববি না আর আসবো না। তোর ঠ্যাং যদি আমি না ভেঙেছি তাহলে মনে রাখিস, আমার নাম প্রেম না। বাটপার বউ বিয়ে করে জামাইকে অস্বীকার করে। নিধি আর চোখে সবার দিকে তাকিয়ে হাত মোচড় দিয়ে বলল, অসভ্য পুরুষ, লাজ লজ্জা কিচ্ছু নেই নাকি? হাত ছাড়ুন আমার।
প্রেম হাত ছাড়ার বদলে নিধিকে টেনে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আজকাল চৌধুরীর সামনে এসে নিধিকে ছাড়িয়ে নিয়ে বললেন, বেয়াদব ছেলে, বাড়াবাড়ি করলে আগামী 10 বছরও বউকে পাবে না তুমি। প্রেম অসহায় মুখ করে দাদার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমার বাচ্চা কাচ্চার মুখ থেকে বাপ ডাক শুনতে বড্ড দেরি হয়ে যাবে দাদা। এ অন্যায় আমি সইতে পারবো না।